মণ্ডলী, আজ কথা বলবো অকার্যকরী থাইরয়েড নিয়ে। আমি ডাক্তার মেহেদি হাসান, নিউ ইয়র্ক থেকে বলছি। অকার্যকরী থাইরয়েড বা হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা কমে গেলে কিছু লক্ষণ দেখা দেয়। তার মধ্যে কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি, মেয়েদের মাসিক প্রবাহ বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী হওয়া, ঠান্ডা সহ্য করতে না পারা, ত্বক শুষ্ক হয়ে যাওয়া অন্যতম। পরীক্ষাগারে দেখা যায় মুক্ত T4 কমে যাওয়া এবং TSH বেড়ে যাওয়া। থাইরয়েড অকার্যকারিতা ঘটতে পারে আয়োডিন ঘাটতি অঞ্চলে মানুষদের হতে পারে। এছাড়াও ধ্বংসপ্রাপ্ত বা প্রদাহজনিত হাইপোথ্যালামাস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হতে পারে, তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের কারণে হতে পারে, ওষুধ প্ররোচিত কারণে হতে পারে, অথবা হতে পারে একটি বিরূপ পরিবেশে। তো যখন রোগীরা এ ধরনের রোগে ওষুধ হিসেবে লিভোথাইরক্সিন ব্যবহার করেন, তখন কিছু অবস্থায় ওষুধের মাত্রার সমন্বয় দরকার পড়ে। ফলে ওষুধ চলাকালীন রোগীর সমস্যার সমাধান যদি সমন্বয় না করা হয় তাহলে হয় না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মহিলারা যে সকল গর্ভধারণ বিরোধী বড়ি খেয়ে থাকেন বা গর্ভনিরোধক যে সকল বড়ি খেয়ে থাকেন তাতে ইস্ট্রোজেন থাকে এবং তা থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিনকে বাড়িয়ে দেয়। বড়ি ছাড়াও এ ধরনের থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন বেড়ে যায় গর্ভাবস্থার সময় অথবা হরমোন থেরাপির সময়। হরমোন থেরাপির সময় হতে পারে ট্যামক্সিফেন, স্তন ক্যান্সারের সময় যখন ট্যামক্সিফেন ব্যবহৃত হয় তখন হতে পারে, অথবা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, রজবন্ধের পর যে সকল মহিলারা হরমোন নিয়ে থাকেন তাদের জন্য এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের গ্লোবিউলিন বাড়ার ফলে অতিরিক্ত হরমোন যেমন মুক্ত T3 এবং মুক্ত T4কে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন আবদ্ধ করে ফেলে। সহজভাবে বলা যায় যে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন শরীরে ঘুরতে থাকে। এটি শুধুমাত্র যেখানেই মুক্ত T3 এবং মুক্ত T4 পায় তাকে আবদ্ধ করে তাকে বন্দি করে রাখে। আর এর ফলে যদি থাইরয়েড গ্রন্থি স্বাভাবিকভাবে কাজ করে তবে অতিরিক্ত হরমোন তৈরি করতে পারে। কিন্তু যদি রোগীর আগের থেকেই হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোনের ঘাটতি থেকে থাকে এবং অতিরিক্ত থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন শরীরে বিদ্যমান থাকে, তার ফলে পরিণতি হিসেবে দেখা যাচ্ছে যে রোগীর থাইরয়েডের হরমোনের মাত্রা পরিলক্ষিতভাবে কমে যায়, আর তাই ওষুধের মাত্রা তখন বাড়িয়ে দিতে হয়। মুখে গর্ভনিরোধক বড়ি শুরু করার কয়েক সপ্তাহ পরে TSH মাপা হয় এবং স্বাভাবিক পরে TSH বজায় রাখতে লিভোথাইরক্সিন সমন্বয় করা হয়। হঠাৎ যকৃৎ প্রদাহেও একই ধরনের ঘটনা ঘটতে পারে। তো অপরদিকে কিছু অবস্থা যেখানে এ ধরনের থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন কমে যায়, তার মধ্যে হলো স্টেরয়েড হরমোনের ব্যবহার। শরীরের যদি কোনো কারণে প্রোটিনের ঘাটতি থেকে থাকে তাহলেও দেখা হতে পারে নেফ্রোটিক সিনড্রোমে দেখা যেতে পারে, অথবা উপবাসের সময়ও এটি হতে পারে, অথবা দীর্ঘস্থায়ী যদি যকৃৎ রোগ থেকে থাকে তখনও দেখা যাচ্ছে যে TSH দেখে ওষুধের মাত্রা সমন্বয় করা দরকার। কিছু ওষুধ প্ররোচিত থাইরয়েডের অকার্যকারিতা বা অস্বাভাবিকতা দেখা যায়, তার মধ্যে একটি হলো লিথিয়াম। বাইপোলার রোগীদের লিথিয়াম দ্বারা চিকিৎসার পর যদি ক্লান্তি এবং বিষণ্ণতার লক্ষণগুলো প্রকাশ পায় তবে থাইরয়েড কম কার্যকারিতা সম্পর্কিত পরীক্ষা দ্রুত সম্পাদন করা দরকার। যখন এই ওষুধের ফলে এটি ঘটে থাকে তখন লিভোথাইরক্সিন দ্বারা চিকিৎসা করতে হয় এবং সাধারণত লিথিয়াম চলা বন্ধ করার কোনো প্রয়োজন নেই। তখন গর্ভাবস্থায় এবং প্রসবোত্তর থাইরয়েড অকার্যকারিতা ও চিকিৎসা একটু জানা জরুরি। যখন নতুন গর্ভবতী রোগী যারা থাইরয়েডের জন্য লিভোথাইরক্সিন খান তাদের জন্য এই ওষুধের মাত্রাও বাড়াতে হয় এবং TSH প্রতি 4 সপ্তাহ অন্তর পরীক্ষা করতে হয় এবং লিভোথাইরক্সিনের মাত্রা ত্রৈমাসিক নির্দিষ্ট অনুসারে সামঞ্জস্য করতে হয়। তো আরেকটি ওষুধ বলা যায় যেটি হলো যে অ্যামিওডারোন সংশ্লেষিত থাইরয়েড কর্মহীনতা দেখা যায়। অ্যামিওডারোন ওষুধ ব্যবহৃত হয় হার্টের জন্য, তো এখান থেকে থাইরয়েড কর্মহীনতা করে। তো একটি উদাহরণ দিলে ব্যাপারটি স্পষ্ট হয়ে যাবে। একজন 50 বছর বয়সী মহিলা কয়েক মাস ধরে তার বুকের দরফরানির জন্য চিকিৎসা নিতে জরুরি বিভাগে আসেন। ডাক্তার তার রোগ নির্ণয় করেন ক্ষণিকের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা ক্ষণিকের অলিন্দের ঝাপটানি। তার অন্যান্য পরীক্ষা স্বাভাবিক হওয়ায় অ্যামিওডারোন ওষুধ দেওয়া হলো। 6 মাস পর তার থাইরয়েড পরীক্ষায় সম্পূর্ণ T4 পাওয়া গেল, কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত, তবে অন্যান্য পরীক্ষা স্বাভাবিক। তো অ্যামিওডারোন সংশ্লেষিত থাইরয়েড কর্মহীনতায় দেখা যায় অ্যামিওডারোন যেহেতু আয়োডিনযুক্ত উপাদান
কাজেই এটি থাইরয়েডের উপর কাজ করে তা কর্মহীনতা করে দিতে পারে। ইহা থাইরয়েড বীজকোষের উপর সরাসরি প্রভাব ফেলে, যার ফলে থাইরয়েড হরমোন বিপাকের পরিবর্তন সাধন করে থাকে। এমিওডারেন যা করে তা প্রান্তভাগে T4 থেকে T3 রূপান্তর হ্রাস করে। তো এক্ষেত্রে থাইরয়েডের পুরা চক্রটি একটু বোঝা জরুরি। এটি হচ্ছে মস্তিষ্কের হাইপোথ্যালামাস পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন উদ্দীপনার মাধ্যমে থাইরয়েডে এসে থাইরয়েডকে উদ্দীপনা দেয় নিষ্ক্রিয় থাইরয়েড হরমোন T4 তৈরির জন্য। T4 থেকে আবার সক্রিয় থাইরয়েড হরমোন T3 তৈরি হয়। যখন T3 তৈরি হয় তখন শরীরে মেকানিজম অনুসারে স্বাভাবিকভাবে সিগন্যাল চলে যায় হাইপোথ্যালামাস পিটুইটারিতে, যার ফলে তা কম পরিমাণে TSH উদ্দীপনা দেয় থাইরয়েডের উপর, ফলে T4 কম সংশ্লেষিত হয়। স্বাভাবিকভাবে এইভাবেই প্রক্রিয়াটা চলতে থাকে। কিন্তু এমিওডারন এখানে ব্লক করে দেয়, T4 থেকে T3 উৎপাদনকে এখানে কমিয়ে দেয়, ফলে T4 এখানে বেড়ে যায় এবং স্বভাবতই T3 যেহেতু উৎপাদিত হতে পারতেছে না কমে যায়। তবে TSH বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যেহেতু সংকেত যাচ্ছে না, অথবা স্বাভাবিকও থাকতে পারে যা 20-এর কম দেখা যায়। আর থাইরয়েড পরীক্ষার অস্বাভাবিকতা শুরু হয় ওষুধ শুরুর প্রথম 1 থেকে 3 মাসের মধ্যে এবং এরপরে তা কম স্পষ্টভাবে দেখা যায়। আর এ ধরনের রোগীর রোগসজ্জাগতভাবে স্বাভাবিক থাইরয়েড হরমোন বিরাজ করে, তাই এদের চিকিৎসার প্রয়োজন পড়ে না। তবে এমিওডারন উচ্চ উপাদান থাইরয়েড হরমোন সংশ্লেষণকে যদি বাধা দিয়ে থাকে, থাইরয়েড থেকে হরমোন যদি একেবারেই বাধা দিয়ে থাকে, এর ফলে প্রাথমিক থাইরয়েডের ঘাটতি বা হাইপোথাইরয়েডিজম দেখা যায়, তখন চিকিৎসা হিসেবে লিভোথাইরোক্সিন ব্যবহৃত হয়। তো অন্যদিকে আরেকটি ব্যাপার যা এর থেকে উল্টা, সেখানে হাইপারথাইরয়েডিজম ঘটায় এই এমিওডারন ওষুধ। এমিওডারন থাইরয়েডের বিষাক্ততাকে প্ররোচিত করে, যা এমিওডারন প্ররোচিত থাইরয়েডক্সিকোসিস নামে পরিচিত। ইহা ঘটে থাকে থাইরয়েড হরমোনকে বেশি মাত্রায় সংশ্লেষণ ঘটায়, অথবা এটি ধ্বংসাত্মকভাবে থাইরয়েড প্রদাহের কারণেও ঘটতে পারে। তো উভয় কারণেই তখন TSH কম থাকে। তো TSH কম থাকার কারণে চিকিৎসা হিসেবে যথাক্রমে অ্যান্টিথাইরয়েড ওষুধ দেওয়া হয়, কারণ এটি হচ্ছে হাইপারথাইরয়েড একটি ফিচার। আর অ্যান্টিথাইরয়েড ওষুধ মেথিমাজল বা প্রোপিলথায়োইউরেসিল দেওয়া হয়। মেথিমাজল গর্ভাবস্থায় নিষেধাজ্ঞা রয়েছে, তখন প্রোপিলথায়োইউরেসিল দেওয়া হয়। আর যদি ধ্বংসাত্মক থাইরয়েড প্রদাহের কারণে ঘটে থাকে, তখন তা গ্লুকোকর্টিকয়েড দ্বারা চিকিৎসা করানো হয়। আরেকটি ব্যাপার হলো যে রোগসজ্জাধীন হাইপোথাইরয়েডিজম। এক্ষেত্রে থাইরয়েড অকার্যকারিতা রয়েছে, তবে থাইরয়েড হরমোনের খুব একটা বেশি পরিবর্তন লক্ষ্য করা যায় না। একটি উদাহরণ দিয়ে এটি বোঝানো যাক। গত 4 মাস ধরে ক্লান্তির কারণে 30 বছর বয়সী মহিলা ডাক্তারের কাছে আসলেন। তিনি অতিরিক্ত ক্লান্তি এবং মাংসপেশিতে ব্যথা অনুভব করার অভিযোগ তোলেন। তার মাসিক চক্র অপ্রত্যাশিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত এবং খুব বেশি মাত্রায় হচ্ছে বলেও অভিযোগ তোলেন। তার কিছুটা ওজন ঘাটতি রয়েছে। পরীক্ষায় তার TSH কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত পাওয়া যায়, কিন্তু অন্যান্য পরীক্ষা স্বাভাবিক। আর এটি হচ্ছে যে রোগসজ্জাধীন হাইপোথাইরয়েডিজমের একটি সুন্দর নিদর্শন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে TSH মাত্রা বেড়ে যায়, কিন্তু T4 স্বাভাবিক থাকে। আর তখনই এ রোগের ইঙ্গিত প্রদান করে থাকে। আর এর জন্য সাধারণ কারণ হিসেবে দায়ী হয় দীর্ঘায়িত লিম্ফোসাইটিক বা হাশিমোটো থাইরয়েড প্রদাহ। এক্ষেত্রে লিভোথাইরোক্সিন দ্বারা চিকিৎসার সিদ্ধান্তটি কিছু বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে একটি হলো TSH উচ্চতার উপর এটি কতটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত। যদি 10-এর বেশি থেকে থাকে, তখন হয়তো লিভোথাইরোক্সিন দ্বারা চিকিৎসার প্রয়োজন পড়তে পারে। অথবা রোগীর বয়সের উপর হতে পারে, রোগীর কোনো গলগণ্ড রয়েছে কিনা তার উপর, তার উপস্থিতির উপর, এবং নির্ণয় করে যে এটি একমাত্র থাইরয়েডের কারণেই হচ্ছে,
যদি নিশ্চিত হওয়া যায় তখন তার জন্য লিভোথাইরোক্সিন দ্বারা চিকিৎসার দরকার পড়তে পারে। এছাড়াও অ্যান্টিথাইরয়েড পারক্সিডেস উচ্চমাত্রায় স্তর রয়েছে কিনা তার উপরও নির্ভর করতে পারে। আর এ রোগ গর্ভাবস্থায় উচ্চ ঝুঁকি বহন করে থাকে, যার ফলে বারবার গর্ভপাত হয়। গ্রামাঞ্চলে এটি বলতে পারে যে রোগীর চুন্নি ধরছে, যার দরুন বাচ্চা থাকে না, কাজে এটি বারবার গর্ভপাত ঘটাতে পারে। অথবা তীব্র প্রি এক্লামশিয়া ঘটাতে পারে, অকালপক্ষ জন্মদান ঘটাতে পারে, কম ওজনের নবজাতক ঘটাতে পারে, অথবা প্লাসেন্টা ধসে পড়ার ঘটনাও এটি ঘটাতে পারে। আর সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম রোগে লিভোথাইরোক্সিন থেরাপির জন্য ইঙ্গিতসমূহ যদি সহজ করে বলা হয় তা হলো হাইপোথাইরয়েড বা থাইরয়েড কম কার্যকারিতার লক্ষণগুলির জন্য, যে লক্ষণগুলা বিদ্যমান রয়েছে তাদের জন্য হতে পারে। যে সকল লক্ষণ থাকে, ক্লান্তি, মাংসপেশিতে ব্যথা, অথবা মাসিক চক্র অস্বাভাবিক, অথবা ওজন ঘাটতি, এর জন্য একটি। আরেকটি হচ্ছে যদি গর্ভাবস্থায় থেকে থাকে, অথবা হচ্ছে প্রজনন ও ডিম্বস্ফোটন অসুবিধার জন্য, অথবা যদি রোগীর গলগণ্ড থেকে থাকে, অথবা যদি ইতিবাচক অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি এবং TSH এর মাত্রা যদি 10 মাইক্রো ইউনিট পার মিলিলিটারের বেশি থাকে, অথবা অস্বাভাবিক লিপিড প্রোফাইলের কারণে হতে পারে। তো এই ছিল আজকে অকার্যকরী থাইরয়েড নিয়ে আলোচনা। তো এরপরে অধিক কার্যকরী থাইরয়েড নিয়ে আলোচনা নিয়ে আসবো। আমি মনে করতেছি যে এখানে থাইরয়েড প্রদাহ নিয়ে আলোচনা করা দরকার, এবং থাইরয়েড গ্রন্থিতে যদি কোনো ক্ষুদ্র স্ফীতি থাকে সেটি নিয়ে আলাদা আলোচনা করব। তো প্রতিটি পর্ব আলাদা আলাদাভাবে ভাগ করা হবে। তো দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।